ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে প্রশ্ন করার ইচ্ছা করে জসিমউদ্দিন হল থেকে শুরু করে মধুর ক্যান্টিন পর্যন্ত আসার রাস্তাটা আদৌ কি রাস্তা কিনা। প্রতিদিনকে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? হলের ভেতরে কোনো রাজনীতি কোনো অবস্থাতেই থাকা উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কেন্দ্রিক কোনো রাজনীতি থাকা উচিত না। তাদের সে যে দলে ক্ষমতায় থাক আর না থাক, একটা ছেলেকে যখন চিন্তা করতে হবে যে হলে সিট পাওয়ার জন্য তার রাজনীতি করতে হবে না, একটা ছেলে যখন জানবে হলের সিটের জন্য তার প্রিয় ভাই লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে না, একটা ছেলে যখন জানবে ক্লাস বাদ দিয়ে তার প্রোগ্রামে গিয়ে হাজিরা না দিলে তার হলের সিটটা কাটা যাবে, কার টাকা পড়েছে এই তত্ত্ব গরমে মেধুর ক্যান্টিনে নেতার পেছনে দাঁড়িয়ে থেকে স্লোগান দিতে? রাজনৈতিক দলগুলোর যদি নাম ধরেও রাজনীতি না থাকে, ইউএসএ থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিজম কিন্তু থাকে। সেটা কিভাবে? সেটা এই রাস্তা তৈরি করে না। যেমন বাংলাদেশে আপনারা বলতে পারেন যে তাহলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি হয়? যারা ছাত্র রাজনীতি করে তাদের কয়জন দিয়ে জাতীয় রাজনীতির প্রমিনেন্ট ফেস হইতে পারে? এই ব্যাপারটা যদি আপনারা খেয়াল করে দেখেন, এটা মেয়ারলি 2 to 3% হবে। এবং যারা ইভেন সেই জায়গাতে যায় তাদের বেসিক একটা পার্থক্য থাকে। আমেরিকার কোনো এক স্কুল প্রডিউস করে বারাক ওবামা, আর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি প্রডিউস করে ওবায়দুল কাদেরকে। এই যে পার্থক্য, তার কারণ হলো তারা পলিটিক্সে ইনভলভ হইতে পারে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে টোটালি ইররিলেভেন্ট। পলিটিক্স মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমি যদি চিন্তা করি যে ক্যাম্পাসে রাজনীতিটা থাকবে, তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল যে পার্টি আছে ফ্রি উইল অনুসারে এই যারা স্ব ইচ্ছায় রাজনীতি করতে চায় তারা যদি পলিটিক্যাল দলের যে অফিসগুলো আছে বা পলিসি মেকিং যে জায়গায় আছে, তারা কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ পায় এবং ইন্টার্নশিপ করার জন্য তারা ইনসেন্টিভ পায়, যাতে করে শিক্ষিত একটা পাইপলাইন তৈরি হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতিটা কি জানেন? অনব ভাইয়ের নেতৃত্বে রাজপথ কাঁপাতে কাঁপাতে কোথায় যাচ্ছে? মধুর ক্যান্টিনে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে প্রশ্ন করার ইচ্ছা করে জসিমউদ্দিন হল থেকে শুরু করে মধুর ক্যান্টিন পর্যন্ত আসার রাস্তাটা আদৌ কি রাজপথ কিনা। তো আমরা যে মুহূর্তে এই পলিটিক্সটাকে যদি ইনভলভ করা যায় এবং সেই জায়গায় যদি ইনসেন্টিভ থাকে, যারা এই ট্রেনিং এর ভেতর দিয়ে যাবে বা ইন্টার্নশিপের ভেতর দিয়ে যাবে তারা জাতীয় রাজনীতিতে ঢোকার একটা সিঁড়িটা পেয়ে যাবে। সেটা কিন্তু একটা পজিটিভ জিনিস হইতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা হয়, ছাত্র রাজনীতি করার পরে অনেক নেতাই আছে হতাশ হয়ে পরে চুরি চামারি ছিনতাই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। এরকম নজির আপনাদের বড় ভাইদের ভেতরে অনেককেই খুঁজবেন, পেয়ে যাবেন। তো পলিটিক্সের ভেতরে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন ডেমোক্রেট আর রিপাবলিকদের কথা যদি আমি বলি, ইলেকশন যখন সামনে আসে রিপাবলিকানরা যখন ক্যাম্পেইন চালায় আপনারা দেখবেন ওরা কিন্তু ক্লাইমেট জাস্টিসকে স্বীকার করে না, আর ডেমোক্রেটিক যারা ভ্যালু ক্রিয়েট করে তারা চিন্তা করে ক্লাইমেট জাস্টিসটা তাদের একটা মূল এজেন্ডার অংশ। সো পলিটিক্যাল দলগুলা কিভাবে এই স্টুডেন্টদেরকে অ্যাকোমোডেট করে, তারা এই ধরনের ক্লাব রান করে। যেমন আমি শুনলাম এই ইলেকশনকে কেন্দ্র করে তারা একটা ক্লাব চালাচ্ছে, সেই ক্লাবটা হলো এনভায়রনমেন্টাল জাস্টিস ক্লাব। আদতে এনভায়রনমেন্টাল জাস্টিস ক্লাবে যারা আছে এইটার ফান্ডিং করছে কারা? ডেমোক্রেটরা। এবং তারা শুধু চায় না পেটোয়া বাহিনী হোক, তারা কিন্তু তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাঠাচ্ছে, তারা তাদেরকে ফান্ডিং করছে, রিসার্চ পেপার প্যাট্রোনাইজ করছে। তাই যারা রাজনীতিটা করছে আদতে তারাই গিয়ে ভবিষ্যতে রাজনৈতিক কালচারে মানুষ হয়ে বড় একটা জায়গায় পৌঁছাচ্ছে। সো এইটা একটা কথা হতে পারে। ছাত্র রাজনীতি যদি থাকতে হয় কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ফলো করা উচিত। হলে ছাত্রদের সিট বন্টনের যে কালচার, এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো 5 বছর আগে থেকে একটা সংস্কার হতে পারত। আমি যেহেতু আইনের মানুষ, আইনের ভাষাতেই বলি, কোন হাউস টিউটর কোন ব্লকে আছে এবং তার হলে উপস্থিত থাকার সময়ে যদি গেস্ট রুমে কোনো ছাত্রের পর নিপীড়ন হয়, যে নিপীড়ন করলো সে এবং ওই হাউস টিউটর দুজন ইকুয়ালি লায়াবল। প্রতিদিনকে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি আইনি ব্যবস্থা নেওয়া হতো, মাকসুদ কামাল থেকে শুরু করে অন্যান্য যারা মানে
আরো যারা প্রভিসি ছিলেন, যারা প্রক্টর ছিলেন, প্রত্যেকেই কিন্তু ছাত্রদের পর যে বহিরাগত এসে আক্রমণ করে গেছে, পুলিশ নিয়ে দেওয়া হয়েছে, এই জন্য তারা ক্রিমিনাল চার্জ রিজার্ভ করে। এবং এই চার্জারের দিকে আমাদের যাওয়া উচিত। হলের ভেতরে কোনো রাজনীতি কোনো অবস্থাতেই থাকা উচিত না, একটা ফুল স্টপ। ক্যাম্পাসে যদি রাজনীতি থাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কেন্দ্রিক কোনো রাজনীতি থাকা উচিত না। তাদের সে যে দলে ক্ষমতায় থাক আর না থাক, একটা ছেলেকে যখন চিন্তা করতে হবে যে হলে সিট পাওয়ার জন্য তার রাজনীতি করতে হবে না, একটা ছেলে যখন জানবে হলের সিটের জন্য তার প্রিয় ভাই লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে না, একটা ছেলে যখন জানবে ক্লাস বাদ দিয়ে তার প্রোগ্রামে গিয়ে হাজিরা না দিলে তার হলের সিটটা কাটা যাবে, কার টাকা পড়েছে এই তত্ত্ব গরমে মেধুর ক্যান্টিনে নেতার পেছনে দাঁড়িয়ে থেকে স্লোগান দিতে? মানে সিস্টেমেটিক যদি সংস্কারটা করতে হয় এই প্যাটার্নে আগানো উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ছাত্র রাজনীতিকে কোনো টাইম ফ্রেমের আওতায় বেঁধে দেওয়া যায় কিনা, যদি এটা থাকে। আমি কিন্তু প্রথমে বলছি, আমি কনক্লুসিভ ডিসিশনে যাচ্ছি না যে থাকবে নাকি থাকবে না, আমি উভয় অ্যাঙ্গেলটাকে সামারাইজ করে কয়েকটা পার্সপেক্টিভ ব্যাখ্যা করার চেষ্টা করছি। খেয়াল করে দেখেন, বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে যে 6 বছরের ভেতরে অনার্স কমপ্লিট করতে হয়। আমরা যদি আবার ফিরে যাই জারণ ফুলের প্রেমে, ক্যাম্পাসে 9 বছরে অনার্সটা কমপ্লিট করছে এবং সেটা গ্রেস মার্ক দিয়ে, এবং তাদের ছাত্রত্ব চলে যায় নাই। তার কারণ হলো ওই যে ডিন যারা ছিলেন, ওই টাইমের চেয়ারম্যান যারা ছিলেন, তারা প্রত্যেকেই বিশেষ বিবেচনায় তাদেরকে ধরে রেখেছে। সো আমরা যদি ছাত্র রাজনীতি যদি থাকে, এই মূলমন্ত্রে যদি একমত হই, আমাদের বেছে দিতে হবে যে একজন ছাত্র যে ফেল করে করে বারবার করে থাকবে, 10 বছর তারা থেকে যদি মনে করে যে তারা ক্যাম্পাসে রাজনীতি চালিয়ে যেতে পারবে, এই জায়গাটা তাহলে বন্ধ হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমার একটা পলিসি প্রপোজিশন আছে, সেটা হলো আপনি তাহলে কি করতে পারবেন না যে যতদিন ছাত্রত্ব আছে রাজনীতি করবে, এই সুযোগটাও যদি অবারিত রাখেন, তাহলে কিন্তু ওই আদু ভাই টাইপ কালচার চালু হবে। এবার যদি এটাকে টাইম ফ্রেমে বেঁধে দেওয়া যায় যে বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে 5 বছরের ওপরে রাজনীতি করা যাবে না, অথবা 33 বছর বা 25 বছর পার হয়ে গেলে তারা কোনো ক্যাপাসিটিতে, না ডাকসু ক্যাপাসিটি, না কোনো পলিটিক্যাল ক্যাপাসিটি, কোনো অবস্থাতেই রাজনীতি করতে পারবে না, তাহলে কি হবে? পাইপলাইনে এক নেতা যাবে আর এক নেতা আসতে থাকবে, মানে জগদ্দল পাথরের মতো বসে থাকবে। মনে রাখবেন, যখনই কেউ এই নিশ্চয়তাটা পেয়ে যায় জগদ্দল পাথরের মতো বসে থাকার, তখন তারা আরেকটা নিজে নিজে শেখ হাসিনা হওয়ার রাস্তা তৈরি করে ফেলে। এই জায়গায় যদি আমি আরেকটা সহজ ভেতরে আসি, ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ যদি মনে করেন যে করাটাই হবে আমাদের কাজ, নিষিদ্ধ করলে কি নিষিদ্ধ হয়? আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত যত কাজ হয়, প্রত্যেকটা জিনিসই রাজনীতিকে কেন্দ্র করে ঘোরে। এমনকি ওই যে কেউ যদি বলে যে আমি ক্যাম্পাসে রাজনীতি চাই না, এটাও একটা রাজনীতির ক্ষেত্র। দেখেন, বুয়েটে যখন ওরা দাঁড়িয়ে গেল যে আমরা ছাত্র রাজনীতি চাই না, এই যে স্টুডেন্টরা কালেক্টিভলি প্রোটেস্ট করলো, এটা কি রাজনীতি না? এটাও তাহলে কিন্তু রাজনীতি। সো রাজনীতিকে যদি আপনারা বেঁধে দিতে চান, এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবেন। অলরেডি আমার বন্ধু মেরাজ দিয়ে একটা রাজনৈতিক দলের নাম বলেছে যে তাদের তো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস ঠিকই চলছে। সো এইটাকে যদি দূর করা যায়, শিক্ষকদেরও তো অফিসিয়ালি দল নিক কিছুই নাই, কিন্তু শিক্ষকদের কি আছে? নীল দল, সাদা দল এবং কনফিউজ দল, যারা মাঝে মাঝে বুঝে না যে কি করা উচিত। আবার এই কালচারটা তাহলে শিক্ষকদের ভেতরে যদি এই রাজনৈতিক কালচারটা বন্ধ থাকে, তাইলে দুইটা সুবিধা হবে। নিয়ম দারিদ্র চলবে না। অনেক ছাত্র এই কারণে এই রাজনীতি করে যাতে ওই দলীয় শিক্ষকের মন পাওয়া যায়। এই রাস্তাটা যদি বন্ধ হয়, শিক্ষকদের রাজনীতি যদি বন্ধ হয়, তারপরের কথা প্রত্যেকটা অকারেন্সের জন্য টিচাররাও ইকুয়ালি লায়াবান হয়, লিগালি, এমনি না। তাহলে দেখা যাবে ছাত্র রাজনীতির জায়গাটা অটোমেটিক পরিশীলিত হয়ে যাবে। এবং বয়সের যে স্ট্রাকচারের কথা বললাম, যে ব্যাপারটা আপনারা ফলো না করলে যেটা হবে, ওই আদুভাই কালচারে ছাত্র রাজনীতি করার বৈধতাটা তারা খুঁজে নিবে। আর রাজনীতি যদি চান যে একদমই থাকবে না, এইটা না অনেক ক্ষেত্রে সাস্টেইনেবল নাও হইতে পারে। কারণ মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সেই জায়গায় যে জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দলের বড় বড় স্টেক আছে।
এবং এই স্টেকটাকে তাহলে কি করা যায়, তাদের জায়গা থেকে সংজ্ঞায়নের জায়গাটা তারা পরিষ্কার করুক। ছাত্রদেরকে যদি রাজনীতি করতে হয়, তারা রাস্তাঘাটে স্লোগান দিবে না, মারামারি করবে না, তাদেরকে ইনক্লুড করা হোক পলিটিক্সে, যেটাকে তারা ইন্টার্নশিপ হিসেবে দেখাতে পারবে এবং ভবিষ্যতে কারো দালালি না করে রাজনীতিতে তারা চলে যাইতে পারবে। কোনো অবস্থাতেই, আমি আবার বলছি, কোনো অবস্থাতেই আমি হল কেন্দ্রিক রাজনীতি চাই না, এটা পুরোপুরি বন্ধ হওয়া উচিত। ডিপার্টমেন্ট বা অনুষদ কেন্দ্রিক যে রাজনীতিটা আছে এটাও পুরোপুরি বন্ধ হওয়া উচিত। এবং শিক্ষক রাজনীতির যে লেজুর ভিত্তিক কালচার আছে, এটা যখন বন্ধ হবে, আই গেস অটোমেটিক অনেক প্রবলেমের সলভ হয়ে যাবে। এবং সবচেয়ে যেটা বড় কথা, এই যে বিপ্লব নিয়ে এত কথা হয় না, এই বিপ্লবের সবচেয়ে বড় যদি আউটকাম আসে, সেটা হলো আপনারা প্রত্যেকে স্বাধীন কিনা। আপনারা যদি নিজের থেকেই মনে করেন যে অমুক ভাইয়ের কাছে যেতে হবে, তমুক ভাইয়ের কাছে যেতে হবে সিটের জন্য, তাইলে আপনারা কখনোই স্বাধীন হতে পারবেন না। প্রতিবাদটা করতে শেখেন, আর স্ট্রাকচারাল কিছু পরিবর্তনের দরকার আছে। আমি এটা বলে শেষ করব। স্ট্রাকচারাল পরিবর্তন না করে আপনারা যদি শুধু মুখে মুখে ঘোষণা দেন ছাত্র রাজনীতি চাই না, এটা আসলে থাকবে। যেমন হলে কি প্রত্যেকজন স্টুডেন্ট যারা আছে তাদের এগেইনস্টে যদি সিটের বন্টন করা হয়, হলে কি সবাই সিট পাবে না। এই বিশ্ববিদ্যালয়ে ইচ্ছাকৃতভাবে অনেক গঠন করা হয় নাই, অনেকে এটা অস্বীকার করতে পারে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 2017 সালে আসি, আমার চোখের সামনে 2টা 20 তলা টাওয়ার এই ক্যাম্পাসে দাঁড়িয়ে গেছে কর্মচারীদের পরিবারের জন্য। আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু আমার চোখের সামনে 2টা 20 তলা বিল্ডিং দাঁড়িয়ে গেল কর্মচারীদের পরিবারের জন্য ক্যাম্পাসের ভেতরে। এবং সেই ক্যাম্পাসের ভেতরে মেয়েদের 2টা হল কিভাবে টোটালি ভিন্ন জায়গায় হইতে পারে, এই জায়গাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ফান্ড যেটা আসে, সেই ফান্ডের অনেক টাকা গভর্নমেন্টকে আবার ফেরত দেওয়া হয়। ফেরতটা অনেক ক্ষেত্রে কেন দেওয়া হয় জানেন? আমি যে অনেক ভালো এইটা প্রুভ করার জন্য অনেক টাকা ব্যাক দেওয়া হয়। সো এই কালচারটা বন্ধ করে আমি চাই সামনের 1 বছরের ভেতরে যতগুলো সিট আছে ক্যাম্পাসে, বেরো জায়গা আছে, প্রত্যেকটা ছাত্র যাতে সিট পায় সেই হল ব্যবস্থাটা বন্দোবস্ত করা। এবং এইটা যখন হয়ে যাবে, অটোমেটিক ছাত্র রাজনীতি থাক বা না থাক, এইটা ইররিলেভেন্ট হয়ে যাবে। সো কয়েকটা পলিসির যে কথাটা বললাম, আমি চাই আপনারা স্বাধীনভাবে সেই কালচারটা তৈরি করুন। এবং ক্যাম্পাসে শিক্ষকদের ভেতরে, আমি খুবই দুঃখিত এই কথাটা বলার জন্য, যেমন আমাদের ম্যাডাম যখন মার খেলো পুলিশের হাতে, তারপরেও সেটার প্রেস রিলিজ দিতে শিক্ষক সমিতি যারা আছে তারা অনেক কি করা যাবে না করা যাবে সেটা নিয়ে অনেক বিবেচনার বিষয় ছিল। এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে। শিক্ষক সমিতি যাতে কোনো শিক্ষক লীগ বা শিক্ষক দল না হয়ে যায়, এটাও ট্যাকেল করার দরকার আছে। তারা যাতে শিক্ষকদের স্বার্থটা বুঝে। আর ছাত্র যারা, তাদের প্রাইম ডিউটিটা কি? আমার বয়স যদি অফুরন্ত 30 বছর পার হয়ে যায়, আমার যদি 2টা বাচ্চা থাকে, আমি তো চিন্তা করব আমার বাচ্চাটার ডাইপার কিভাবে কিনতে হবে। আমার মাথায় থাকবে না যে কোন হলে কোন ছাত্রের কোন প্রবলেমটা হচ্ছে। মানে আপনাদের ছাত্র প্রতিনিধি যারা হবে তারা যাতে স্টুডেন্ট ওরিয়েন্টেড হয়, সেই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন। আশা করা যায় সামনে একটা ভালো দিন আসতে পারে। শর্তটা কি? প্রত্যেকজন মানুষকে আপনারা যখন প্রশ্ন করতে পারবেন, ইভেন তানজিম স্যার অনেক শ্রদ্ধেয় মানুষ, যদি কখনো দেখেন তার কাছে প্রশ্নটা আছে, আপনাদের যাতে ওই সাহসটা থাকে যে স্যার এইটা কেন হলো আমরা জানতে চাই। আবার ক্যাম্পাসে আর একটা নবাবজাদাগিরি চলে, খুবই শুনতে খারাপ লাগতে পারে। প্রবলেমটা কোথায় জানেন? এই ক্যাম্পাসটা কেউ চায় দাড়ি টুপি কেউ আমাকে দেখলে জঙ্গি ট্যাগ দিয়ে প্রবেশটা তাদের ধরিয়ে নিয়ে গেছেন মসজিদের কাছে। আবার বিপরীত ক্রমে যারা আবার ওইটার বিচার চায়, কেউ যদি একটু প্রগ্রেসিভ ড্রেসে থাকে, সে তাকে যদি কোনো শিক্ষক ডাক দিয়ে নিয়ে বলে আমি তোমার সাথে 0 ডিস্টেন্সে যাইতে চাই, তখন সেটার বিচার আবার কারা চায় না? যারা ওই জায়গায় প্রতিবাদ করেছিল তারা আবার এই জায়গায় প্রতিবাদটা করতে চায় না। আমি চাই এই ক্যাম্পাসটা সবার হোক, দারিদ্র মানুষ কোনো নিপীড়ন সহ্য না করুক, কোনো প্রগ্রেসিভ মাইন্ডেড না করে যাতে কোনো নিপীড়ন সহ্য না করতে হয়। আর যে ক্যাম্পাসটা আমি পাই নাই, আমি চাই আপনারা সেই ক্যাম্পাস পান। সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।